বিপদে পড়ল সমন্বয়ক সার্জিস। ভিপি নূর সমন্বয়ক সার্জিসকে কঠিন হুমকি দিলেন, সবার সামনে ক্ষমা চাইতে বললেন। এইদিকে সেনাপ্রধান কঠিনভাবে রেগে গেছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। তাদের ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। দোষীদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। এটা যে সামগ্রিক পরিকল্পনা এই আক্রমণের, এটার সাথে আমি জড়িত। তো খুবই আশ্চর্য হওয়ার কিছু নাই যে একটা ধোলাই খাবেন, কিন্তু ধোলাইটার পিছনে নাম উঠে আসছে সার্জিসের। শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতার উপর হামলা, ফারুক হাসান তিনি হামলার শিকার হয়েছেন। সম্মানিত দর্শক, সমন্বয়ক সার্জিস আলম কঠিনভাবে ফেসে গেছেন। এবার ভিপি নুরুল হক নূর কঠিনভাবে হুঙ্কার দিয়েছেন, কঠিন শাস্তি চাচ্ছেন সমন্বয়ক সার্জিস আলমের। সম্মানিত দর্শক মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কের বিরুদ্ধে কঠিন একটা অভিযোগ এসেছে যে ভিপি নুরের একজন তার নেতাকে আক্রমণ করেছে। আপনারা অনেকেই জানেন একটা প্রোগ্রামে, সেই আক্রমণের পেছনে নাকি সার্জিস আলমই নাকি তার উপর হামলা চালিয়েছে তার লোকজনদেরকে দিয়ে, এমনই দাবি করতেছেন ভিপি নূর। এই জন্য ভিপি নূর সার্জিস আলমকে কঠিন হুঙ্কার দিয়েছেন, কঠিন গর্জন দিয়েছেন যে খুব দ্রুত তার এটা স্বীকার করতে হবে, খুব দ্রুত এটা পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার না করে তাহলে প্রথম অপরাধী আমি হব। ভিপি নুরুল হক নূর এটাই বলেছে, তার উপর উল্টো হামলা করা হবে। দর্শক মণ্ডলী, এমনই কথা বলেছেন ভিপি নুরুল হক নূর। মহাবিপদে পড়ে গেছেন সমন্বয়ক সার্জিস আলম। যাই দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে জানতে পারবেন ভিপি নুরুল হক নূরের দলের কর্মীর উপর যে হামলা করা হলো, এর পেছনে রহস্য কি, এর পেছনে কে ছিল, আসলে কি সার্জিস আলম নাকি অন্য কেউ ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেফতার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। অন্য যদি জেলে যেতে হয়, হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি আমি আবার বললাম। এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন। এইখানে যারা দাঁড়িয়ে আছে 100 দিন মার খেয়েছে। 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই। অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী, আরো অনেকে, মাহফুজ সবাই আমাদের ঘনিষ্ঠ, আমাদের সহযোদ্ধা, সহকর্মী। একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি, ডাকসুতে নির্বাচন করেছে তারা, ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল। আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে। আর কিছু হচ্ছে মৌসুমী নেতা, শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য। 18 জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই, এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই, হাসিনা পিশাচ হয়ে গেছে, হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই, প্রত্যেককে জেলে যেতে হবে, তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই, এটা কি উচিত হবে? এরকম এখন 2-1 ব্যাপক বিপ্লব হয়ে গেছে, অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে, সেলিব্রিটি বনে গিয়েছে, কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে। হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে, আহতদের ব্যানারে এসে, আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে, এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করা একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। যেহেতু আহতদের চিকিৎসার জন্য, ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে, সেটার তিনি দায়িত্ব আছেন, তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে। এখন এই হামলা আছে কিনা সেইটা আমরা জানি না। আমি পরিষ্কারভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেফতার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। তার জন্য যদি জেলে যেতে হয়, হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি আমি আবার বললাম। কিন্তু
এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত 7-8 বছর ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে। আমরা উপদেষ্টা হই নাই, সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই, আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই। এই সরকারকে পরিষ্কারভাবে বলেছি, একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন, আল্লাহর হস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে, সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন। সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি, তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে। প্রথমত হচ্ছে ওই ছোকরা ছেলে, বোঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি, ওর সাথে ছবি, কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, সরকারের এর সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করিনি। কিন্তু আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে, আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে, বা সার্জিসের বাড়ি উত্তরবঙ্গে, ফারুকের বাড়ি উত্তরবঙ্গে, তার উপরে হামলা করাতে সে সমর্থন দেবে, এটা আমার মনে হয় না। কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক। এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয়, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে। এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল, আমরা কি করেছি, সেটা আমাদের নিজেদের বলতে হবে না, দেশের মানুষ জানে। তাই আমাদের ডিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে, উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই, অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না। আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করব। ওরা নাকি ক্ষমা চেয়েছে, এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, হবে না। আমরা এত হাতেম তাই না। শেখ হাসিনা 2000 হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব? আওয়ামী লীগের ক্ষমা আছে? কাজী যারা আবার নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, দুর্বৃত্ত হয়ে উঠতে চায়, ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া কোনো ক্ষমা না। গতকালকে আসলে আমি আমার জায়গা থেকে আমাদের চিটাগং প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা আয়োজন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা সকালেই সেখানে গিয়েছিলাম, সকল রাজনৈতিক দলেরই সেখানে প্রতিনিধি ছিল, এবং এই বিপ্লবের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদেরও প্রতিনিধি ছিল। তো সেই প্রোগ্রাম সামগ্রিকভাবে শেষ হয় রাত 12টার দিকে। তো তখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এসে দেখতে পাই যে আমাদের রাজপথের সহযোদ্ধা যারা, আমরা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা 18 কোটা সংস্কার আন্দোলনেও ছিলাম, আমরা এই অভ্যুত্থানেও ছিলাম, আমাদের ভাইয়ের উপরে এই একটা মানে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এরকম একটা আক্রমণ হয়েছে। এবং এই বিপ্লব পরবর্তী সময়ে যদি আমাদের কোনো একজন বিপ্লবী ভাইকে রক্তাক্ত হতে দেখা যায়, এর চেয়ে কষ্টকর আর কিছু হতে পারে না আর কি। তো সেই ভিডিওগুলো দেখার পরেই কিছুক্ষণ পরে আবার দেখতে পেলাম যে যারা এটা আয়োজন করেছিল ওই প্রোগ্রামটি, জাতীয় বিপ্লবী পরিষদ, তাদের যিনি আহ্বায়ক খমিন ইহসান, উনি একটা পোস্ট দিয়েছেন, যে পোস্টে উনি বলেছেন যে সম্ভবত এটা যে সামগ্রিক পরিকল্পনা এই আক্রমণের, এটার সাথে আমি জড়িত। তো আসলে তার যখন এই কথাটা আমি শুনি, তখন আমার মনে হয়েছিল যে মানে এটা সম্ভবত একটা ওহী নাজিল হয়েছে, যে এই ওহীর আসলে কোনো সম্পৃক্ততা পৃথিবীর কারো পক্ষে আনা সম্ভব না। আপনি ভাইয়ের সাথে কথা বলেও দেখতে পারেন যে এটার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা হওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলো কীরকম। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যাই হোক, সবার সব কিছু পাত্তা দেওয়ার প্রয়োজন নেই, খুব স্বাভাবিকভাবেই যদি এটা ভালোভাবে তদন্ত করা হয়, কীভাবে এটা হলো, কারা এটার সাথে যুক্ত, সেই সত্যটা বেরিয়ে আসবে। এবং আমরা চাই বেরিয়ে আসুক। কারণটা হচ্ছে যে এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে একটা ঘটেছে, কালকে 2টা ঘটবে, এগুলো তো এভাবে চলতে পারে না। সো এই বিষয়ে আমরা মনে করি প্রশাসনের আরও স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। কারণটা হচ্ছে এভাবে ছোটো ছোটো ঘটনাগুলো থেকে বড় ঘটনার ধীরে ধীরে তৈরি হয় আর কি। তো আর আরেকটা জিনিস আমরা আমাদের জায়গায় থেকে শুধু বলতে চাই যে এইরকম ঘটনাগুলো নিয়েই আসলে ছোট ছোট করে চক্রান্তগুলো তৈরি হবে, যেগুলো ধীরে ধীরে বড় আকারে যাবে। নির্বাচন ঘিরে কোনো চক্রান্ত হচ্ছে? দেখুন, এরকম করে স্পেসিফিক সরাসরি বলে দেওয়া যায় না নির্বাচন কেন্দ্রিক কিনা, কিন্তু যখন ওই জাতীয় বিপ্লবী পরিষদের কার্ডে আমরা দেখেছিলাম যে এখানে লেখা আছে জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ, তখন আমার শহীদ পরিবারে যখন আমাকে জিজ্ঞাসা করে জুলাই ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হিসেবে তারা সেখানে যাবে কিনা, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় একটি ভয়েস মেসেজ দিয়ে বলেছিলাম যে দেখুন, আপনারা কেন একটা রাজনৈতিক দলের হয়ে যাবেন? আপনারা তো পুরো বাংলাদেশের, আপনাদের ওই রেসপেক্টের জায়গাটা পুরো বাংলাদেশের মানুষের কাছে আছে। আপনারা যখন একটা দলের, এরকম কোনো একটা দলের হয়ে যাবেন যারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিচ্ছে অলরেডি, এবং বিপ্লব পরবর্তী প্রথম রাজনৈতিক দল, তাদের হয়ে গেলে আপনারা একটা পক্ষের হয়ে গেলেন। বাকি রাজনৈতিক দলগুলো তখন তাদের জায়গা থেকে মনে করবে যে আপনারা তাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন। সো আমরা এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের মধ্যে এই বিভাজন চাই না। আপনারা একটা প্ল্যাটফর্মে থাকবেন, আপনারা যে কোনো যদি প্রোগ্রাম করতে চান, আপনাদের দাবি তুলে ধরতে চান, শহীদ মিনারে হোক, সোহরাওয়ার্দী উদ্যান হোক, যে কোনোখানে হোক, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হোক,
আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব, যেই প্ল্যাটফর্মও এখন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে বা যেই প্ল্যাটফর্মের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে। তো সেই জায়গা থেকে এটি বলেছিলাম, সম্ভবত এই সূত্র ধরে ওই পরিষদের যিনি আহ্বায়ক খোমেনি এহসান উনি এই কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় কি একটা এরকম একটা প্ল্যাটফর্ম যারা তৈরি করেছেন, তার যারা নিজেদেরকে রাজনৈতিক দল দাবি করছেন, তাদের আহ্বায়ক যদি এরকম মানে অবিবেচনা প্রসূত এবং মানে যেখানে বিন্দুমাত্র কোনো সেন্স ক্রিয়েট করেন এরকম কথা বলে, আমাদের মনে হয় যে এগুলো আসলে ষড়যন্ত্রের গন্ধ কিংবা হচ্ছে এগুলো বিভিন্ন আসলে উস্কানি। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই ঘটনাটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আজকে আমাদের ফারুক ভাইয়ের সাথে হয়েছে, কালকে আমাদের সাথে হবে, অন্য কারোর সাথে হবে। এগুলো বন্ধ হওয়া প্রয়োজন এবং এগুলোর বিচার হওয়া প্রয়োজন। ভাবা যায় এই দাবিটা যিনি করেছেন তিনি আসলে কোন দলের সাপোর্টার আমি জানি না, তবে ইশারা ইঙ্গিতে যতটুকু বুঝেছি তিনি নাকি একসময় জামাতের রাজনীতি করতেন বা শিবিরের রাজনীতির সাথে কানেক্টেড ছিলেন। ব্যক্তির নাম হচ্ছে আপনার কি বলা হয় যে আমরা যদি দেখি ওনার পুরো নাম হচ্ছে খোমেনি ইহসান। সুন্দর দাড়িওয়ালা একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজও পড়েন মনে হয়, কপালে হালকা দাগও আছে। যাই হোক, সার্জিসকে নিয়ে তিনি যে বার্তা দিয়েছেন, এখন সার্জিসের উচিত এই বার্তাটাকে প্রটেস্ট করা, কারণ অনেকেই এটাকে কিন্তু বিশ্বাসযোগ্য ভেবে নেবে। কেন ভেবে নেবে? গতকালকে এই ফারুক হোসেন ভিপি নুরের রাইট হ্যান্ড, তো তার উপর যে হামলাটা হয়েছে সেখানে কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে মানি না। আরও বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে ভারতের রয়ের সেট আপ এরকম, এরা আবার এরকম মাঝে মাঝে অদ্ভুত আজগুবি গল্প কিন্তু বানায়। ভিপি নুরও আগে বানাইতো, এখন কমছে, এখন আবার স্ট্রেট কথা বলেন। তো এরা যারা আছে এরকম বিভিন্ন বক্তব্য দিত। যাই হোক, তো গতকালকের বক্তব্যের পর স্বাভাবিকভাবে পরিবর্তিত এই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার মানি না বলে একদম এরকম এই ডক্টর ইউনূসকে সেনাপ্রধানকে পেঁচে আপনি এই ধরনের কথা বলবেন, খুবই আশ্চর্য হওয়ার কিছু নাই যে একটা ধোলাই খাবেন। কিন্তু ধোলাইটার পিছনে নাম উঠে আসছে সার্জিসের। তাও কে বলছেন? যে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানের উপর যে হামলার ঘটনা ঘটেছে, এই হামলায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জড়িত। অভিযোগ করছেন কে? জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান। সার্জিসের নাম আসার পর আমি কমেন্টগুলোতে দেখছিলাম যে অনেকে বলেন হ্যাঁ হইতে পারে, কারণ সাবেক ছাত্রলীগ ভিতরে বসবাস করে, সমালোচনা নিতে পারে না। বিষয়টা তো এরকম না, পোলা অনেক শান্ত, বক্তব্য করা। যাই হোক, আপনার আজকে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট করেছেন তিনি বলছেন জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম জড়িত। হামলাকারীরা একসময় যুবদল করলেও বর্তমানে সার্জিসের সাথে সম্পৃক্ত। আর সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি। তিনি যেভাবে দাবি করছেন দেখেন, গণমাধ্যমে নিউজ আসছে, সার্জিস এটা নিয়ে বক্তব্য তোমার দেওয়া উচিত। এখন এই যে বক্তব্য দিবে কারা? সপ্ত বিপ্লবী। এখন বিপ্লবী যখন এরকম একাধিক গ্রুপ হয়ে যাবে, এক গ্রুপ আরেক গ্রুপে মারবে, তো বিপ্লব কা কি হাল হোগা বাবু। আচ্ছা, তিনি কিন্তু কিভাবে বলছেন আমি আবারও রিপিট করছি যে সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস তিনি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছেন। তিনি বলেন সার্জিস কোটা বিরোধী আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেও আমাদের হস্তক্ষেপে ব্যর্থ হয়েছিল। এই কথাটার একাংশ নিয়ে একসময় কিন্তু আলোচনা হয়েছিল যে যখন ডিবি হারুন তাদেরকে তুলে নিয়ে গেছিল, তো সার্জিসকে নিয়ে কিন্তু একটা সমালোচনা উঠে আসছিল যে ছাত্রলীগের লোক, সে আগে ছাত্রলীগ করতো, তখন তার অনেক ভিডিও টিডিও বক্তব্য ভাইরাল হইল। এরপরে আপনার মানে আমাদের এই ফেসবুকে আবার একদল বিশেষজ্ঞ আছেন, সাইন যারা গবেষণা করেন, যে দেখেন অন্য সবাই কিভাবে বসছে, সার্জিস কিভাবে বসছে, তার হাতের আঙ্গুল কেমন, অন্য সবার ড্রেস কেমন, হাসনাত আব্দুল্লাহর পোশাক কেমন, তার পোশাক কেমন, পাঞ্জাবির অনেক সুন্দর, এরকম বক্তব্য। সম্ভবত খোমেনি তিনি ওই বক্তব্যটা এখানে কানেক্ট করেছেন যে কোটা বিরোধী আন্দোলনের সময় সার্জিস গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেছিল, তবে তাদের হস্তক্ষেপে নাকি ব্যর্থ হয়েছে। সার্জিস 5ই আগস্টের পর বিপ্লবী সাজলেও আমরা তার বিরোধিতা অব্যাহত রাখি। সচিবালয় সহ বহু জায়গায় নিয়োগ বাণিজ্যে জড়িত সার্জিস। এ নিয়ে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের কাছে আপত্তি জানাই। পরবর্তীতে ছাত্রদলের একজনের কারণে তার বিষয়ে ছাড় দিই। কি ভয়াবহ অভিযোগ আপনি দেখছেন। সার্জিস এখন পর্যন্ত নিয়ে পাল্টা বক্তব্য দেয় নাই, কেন আমি নিজে জানি না, হয়তো আমি যখন ভিডিও আপলোড করছি খুব শীঘ্রই দিবে। এই খোমেনি আরো বলছেন সার্জিস হয়তো ভাবছে তার নর্মালাইজেশন হয়ে যাওয়ায় সে জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে গেছে। না ভাই, এমনটি মনে করো না। আমরা সমর্থন প্রত্যাহার করলে তোমরা কয়দিন টিকতে পারবে তা গুনে দেখো। এই যে আমরা তোমরা ইকুয়াল টু তারা, 5ই আগস্টের আগে তারা কিন্তু তারা ছিল, এখন আমরা তোমরা। আবার এই আমরা কারা তোমরা কারার মধ্যে বিএনপি জামাত আলাদা হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আচ্ছা, বলছে কি আমরা ছাত্রদের ব্যর্থ দেখতে চাই না বলে তোমাদের সঙ্গে বিরোধিতায় যেতে চাই না, কিন্তু তার মানে এটিও নয় যে দলগত ছাড় সবার কপালে জুটবে। কি ভয়াবহ অভিযোগ সার্জিসকে নিয়ে। যে সার্জিস কি তাহলে মাস্টারমাইন্ড খামিনি এটা বুঝাইলেন? ক্রিমিনাল, ষড়যন্ত্রকারী? ভাই, এটা আমার কিন্তু বিশ্বাস হয় না। প্রতিদিন শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য সার্জিস যতবার বক্তব্য দেয়, যতটা আমার কণ্ঠে এতটা জোর আসে না, এরকম মুখে দেওয়া ফেনা চলে আসে পোলার। আর সেই সার্জিসকে নিয়ে খোমেনি আপনি এই যে মন্তব্যটা করলেন, আপনার কাছে কি এভিডেন্স আছে যে সার্জিস মন্ত্রণালয় থেকে টাকা খাইছে, নিয়োগ বাণিজ্য করছে? ভাই, মিডিয়াতে আপনি যা খুশি তা বলতে পারেন না।
অডিও ক্লিপ থাকলে আপনি ফাঁস করেন, আমরা শুনি, উইথ এভিডেন্স হইতে হবে। এই আন্দোলনকে ষড়যন্ত্রকারীরা নষ্ট করার জন্য অনেক বানচাল করছে। এখন আপনি যেভাবে বলছেন যে আপনার কাছে এভিডেন্স আছে অডিও ক্লিপস, তো দেন আমরাও শুনি, তারপর আমরা বিশ্বাস করবো এআই ডিপফেক কিনা। মার্কেটে কিন্তু এখন এগুলো চলে। তারপর আপনি দাবি করছেন কি এই আন্দোলনের পথিকৃৎ হিসাবে যাদেরকে ধরা হয় সার্জিস হাসনাত, তাদেরকে আপনি বলছেন যে গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল। আলোচনা তখন উঠছিল, ঠিক আছে, কিন্তু প্রমাণ হয়েছে আমার তখন আপনি আওয়ামী লীগ করেন। হইতে পারে, এরকমও হইতে পারে, কারণ সার্জিস নিয়ে তো কোনো জাতীয় বিপ্লবী পরিষদের কারোর এইরকম ভয়াবহ অভিযোগ করার মতন অবস্থা আমরা দেখছি না। তারপরে আপনি কি বললেন যে এই আন্দোলনকে সার্জিস ব্যর্থ করতে চাইছিল। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে সার্জিস মনে মনে ছাত্রলীগ, এখন সে অতি বিপ্লবী সাজতে চাচ্ছে? মানে আপনি বুঝাইতে চাচ্ছেন কি? আপনি যেটা বুঝালেন যে 5ই আগস্টের পর বিপ্লবী সাজলে, মানে যে প্রতিদিন শেখ হাসিনার ফাঁসি, ভারতের সাথে সম্পর্ক, এগুলা কি সে মানে পাবলিকের কাছে বুঝাইতে চাচ্ছে যে দেখো আমি সবচেয়ে বেশি আওয়ামী লীগ বিরোধী, আমি সবচেয়ে বেশি ভারত বিরোধী, সো আই এম দ্য বেস্ট বিপ্লবী? আপনার কথার মিনিংসটা কিন্তু এইরকমই আসে যে বিপ্লবী সাজতে চাওয়া মানে কি? দর্শক, খুবই দুঃখজনক ঘটনা হচ্ছে শেখ হাসিনাকে হঠাতে বিভিন্ন ছাত্র সংগঠন বা ছাত্ররা প্রাণপণ যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। অনেকের মৃত্যু ঘটেছে, অনেকে আহত হচ্ছে, এখনো তাদের ক্রন্দনধ্বনি হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন পরিস্থিতি কিন্তু পাল্টে গেছে। এখন সেই শেখ হাসিনা বিরোধী যারা আন্দোলন করছে, এখন তারা নিজেরাই হানাহানিতে লিপ্ত। তেমনই একটা ঘটনা ঘটেছে শহীদ মিনারে। খবর হচ্ছে শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতার উপর হামলা। ফারুক হাসান, তিনি হামলার শিকার হয়েছেন, তাকে মারধর করা হয়েছে। তিনি সরাসরি বলেছেন এই ঘটনার জন্য ছাত্রদল দায়ী, এবং ছাত্রদল আবার এর প্রতিবাদ করেছে। ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচার চলছে, এই কথা বলে রাতের বেলা তারা মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি হচ্ছে দর্শক? রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হামলা শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তার অভিযোগ, ছাত্রদলের নেতা কর্মীরা তার উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই অভিযোগের পর অপপ্রচারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ফারুক হাসান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি। তার অভিযোগ, আজ শনিবার বিকেল শহীদ মিনারে হামলার ঘটনা ঘটে। সূত্র বলছে, ফারুক হাসান জাতীয় বিপ্লবী পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের আয়োজনে শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন। সেখানে দেওয়া বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের পর বিপ্লবী সরকার না হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফারুক হাসান বক্তব্যের পর মঞ্চ ছাড়লে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে তর্কে জড়ান এবং এক পর্যায়ে তার উপর হামলা করা হয়। এ সময় সমাবেশ স্থলের কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন ওই ব্যক্তিরা। এরপর ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অভিমুখে সড়ক পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেখানেও তাকে মারধর করা হয়। হামলার পর এক ভিডিও বার্তায় ফারুক হাসান বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তিনি তার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা উপস্থিত ছিল। সমাবেশে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর অতর্কিত হামলা করেছে। তার মানিব্যাগ এবং মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। ভিডিও বার্তায় কারণ নাম উল্লেখ করেনি ফারুক হাসান। তবে এই ঘটনার পর সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, এই ভুইফোট সংগঠনটি জাতীয় বিপ্লবী পরিষদ ফারুককে আমন্ত্রণ জানিয়ে তারাই ফারুকের উপর হামলা করেছে। পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য। এটা খুব আশ্চর্য ব্যাপার। ফারুক সেখানে গেছে একটা দলের বা সংগঠনের আমন্ত্রণ। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন এবং সমন্বয়ক সার্জিস আলম তিনিও নিজেও বক্তব্য রাখলেন। আপনারা শুনতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। সেই সাথে সম্মানিত দর্শক মণ্ডলী, ভিপি নুরুল হক নূরের ভাষণও শুনতে পারলেন। সেখানে কি নিয়ে আলোচনা হলো, কি কথা বললো দর্শক মণ্ডলী? ভিপি নুরুল হক নূর কিন্তু ডাইরেক্ট সমন্বয়ক সার্জিস আলমের দোষ দিচ্ছে। সার্জিস আলমই এই কাজটা করিয়েছে, এই কথা তার পরিষ্কার করতে হবে, না হলে তার পাল্টা প্রতিবাদ হবে, এমনই কথা বলেন কিন্তু ভিপি নুরুল হক নূর। আর এই কথার প্রতিবাদে আবার সমন্বয়ক সার্জিস আলম সেই আহতকে হাসপাতালে দেখতে গিয়ে সেখানে সাংবাদিকদের সামনে তিনি ব্রিফিং করলেন, কথা বললেন। সম্মানিত দর্শক মণ্ডলী, চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে জানতে পারলেন। বর্তমান সোশ্যাল মিডিয়াতে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, যাই হোক দর্শক মণ্ডলী, এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।